আসসালামু আলাইকুম। আজ রাত্রিকালীন ক্লাসে আমরা প্যানেল কোডের কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। আসলে প্যানেল কোড ইতিমধ্যে আমরা সমাপ্ত করেছি। তো একটু গুরুত্বপূর্ণ যে সকল ধারা পরীক্ষায় আসার মতো সম্ভাবনা আছে সেগুলো একটু আমরা আবার ফিরে দেখছি। যা, তো তার আগে বলতে চাচ্ছি, যেহেতু আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আমি দিয়ে দেই, যাতে তারা একটু দেখতে পারে বা তারা একটু চিন্তা করতে পারে যে আসলে কোনটা সঠিক উত্তর হবে। উদ্দেশ্য একটাই, তারা যেন পড়াশোনার দিকে মনোযোগী হয়। আবার এই উদ্দেশ্যও আছে, যদি কেউ দয়া করে আমার ক্লাসে আসে, এটা আমার বিজ্ঞাপন হতে পারে, যে যেটা ভালো মনে করে, এটাই বাস্তবতা। যাই হোক, গতকালকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটি ছিল এরকম যে গরুর হাটে একজন পুলিশ অফিসার ডিউটি করতেছেন। তো সাধারণত এই গরুর হাটের সময় অনেক টাকা লেনদেন হয় গরু কেনা বেচাতে। তো সেখানে একজন পুলিশ অফিসার একটা ব্যক্তির নিকট দুটা 500 টাকার নোট পেয়েছেন, সেটা জাল। অর্থাৎ পুলিশ যদি কোনো ব্যক্তির নিকট জাল নোট প্রাপ্ত হন, সেক্ষেত্রে পুলিশের করণীয় কি? বিষয়টা হলো এরকমই, যে এই জন্য আমি বলছি তাদের আসলে দোষ দেয়া যাবে না, যারা এখানে বিভিন্ন ধারার উত্তর দিয়েছেন। অফিসারকে জানানো থেকে শুরু করে 14 দুনিয়া জানানো, আবার সেখানে মামলা দিয়েছে 489, কেউ দিয়েছে 25-এর ক না গ, এর ভাবে বিভিন্নটা দিয়েছে আর কি। আসলে একজন থানা সাব ইন্সপেক্টর, তিনি যখন রাত্রিকালীন টহল ডিউটি করেন কিংবা কোনো স্থান তল্লাশি করেন, এই কোনো স্থান তল্লাশি বা রাত্রিকালীন টহল ডিউটি করার সময় তিনি যদি যে কোনো আলামত পেলে আইন অনুযায়ী কিন্তু তিনি কি করেন, জব্দ তালিকা প্রস্তুত করেন। এরপর কি করেন, ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে নিয়ে গিয়ে থানায় জব্দ তালিকা জমা দেন, সাথে উদ্ধারকৃত আলামতটা জমা দেন, একটা এজাহার দিয়ে দেন ওই লোকটাকে সহ। এই তো হলো বাস্তব কাজ। কিন্তু এটি হলো আমাদের প্রচলিত কাজ। তো পরীক্ষার উত্তর কিন্তু প্রচলিত কাজে হওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? একজন জি স্যার। একজন সাব ইন্সপেক্টর বা একজন এএসআই, সে যদি রাস্তার মধ্যে একটা এক পুড়িয়ে গাঁজাও ধরে, সাথে সাথে ওয়ারলেসে সারা দুনিয়া গরম করে দেয়, স্যার আমি এ করেছি, ছাড় আমি এ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আর একজন ধন্যবাদ জানালো, আর একজন ওয়ারলেস বাজি করে বলল অমুক থানা, সে তো ভালো অফিসার, অর্থাৎ টাকা পয়সা খাওয়ার ধান্দা অপারেটররা তাই করে আর কি। এই যে কথাগুলো, এটি বাস্তবতা, কিন্তু আইন তা নয়। তো কোনো স্থানে যদি জাল টাকা পায়, পুলিশ কি করবেন? জাল টাকা প্রাপ্ত হলে পুলিশের যে দায় দায়িত্ব, এটি সম্পর্কে উল্লেখ করা হয়েছে পিআরবি 253 বিধিতে। আমরা যেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদেরকে সঠিক উত্তরটাই দিতে হবে, আমরা এর বাইরে যেতে পারবো না। তার মানে আইনে যে ধারায় ক্ষমতা দিয়েছে, যে ধারায় পুলিশ জাল টাকা প্রাপ্ত হলে কি ব্যবস্থা নেবেন, সেটাই হলো পরীক্ষার্থীদের সঠিক উত্তর। এখানে বিভিন্ন জন বিভিন্ন ধারা দেয়, এটা কিন্তু সঠিক না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? পিআরবি 253 পড়ে দেখো, জাল টাকা প্রাপ্ত হলে সাথে সাথে এই শত্রু খুঁজে বের করা শুরু করতে হবে। শত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবেন, কিভাবে জাল টাকাটা তিনি পেলেন, কার কাছে পেলেন, সিআইডি কে জানাবেন। জাল টাকার সূত্র, এটা হাতে তৈরি না মেশিনে তৈরি, ইত্যাদি তিনি দায়িত্বগুলো পালন করবেন। তার মানে পিআরবি 253 তার জন্য। অথচ এখানে আমরা বিভিন্ন ধারা দিয়ে ভর্তি করে রেখেছি। এটা আমাদের ফেলের কারণ। একটা সেকেন্ড। আচ্ছা, এখন আমরা কখনোই এই কাজটা ভুল করব না। থানায় যে কাজটি করা হয়, এটার সাথে এটার মিল হবে না। থানায় তো সিজ করবে, তারপর লোকটাকে অ্যারেস্ট করবে, থানায় নিয়ে যাবে, একটা এজাহার দায়ের করবে, কোন ধারায় মামলা হবে এ ধরনের একটা লিখবে, এটাই তো, আর তো কিছু নেই। কিন্তু এই পিআরবি
253 আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে। আমরা এই পিআরবি 253 উত্তরটাই লিখবো। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? এখানে যেন কেউ কোনো ভুল না করে। আমার কথা শুনতে পারছো তোমরা? জি স্যার, ইনশাল্লাহ স্যার। উত্তর দিতে হবে অবশ্যই। তো। দেখো, আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই, যেহেতু তোমাদের হয়তো একটু চিন্তাও থাকতে পারে যে স্যার এটা কি বলছেন আপনি। একটু পড়ে শোনাই, দেখো। পিআরবি 253, এই পিআরবি 253-তে স্পষ্ট করে বলা আছে, এটা দেখো তো 253-তে কি বলা আছে। এই যে দেখো, জাল নোট। কাহারও নিকট জাল নোট পাওয়া গেলে ইহার সূত্র সম্পর্কে তদন্ত আরম্ভ করিতে হইবে। মুদ্রা অফিসারের নিকটে রিপোর্ট পাঠাতে হবে, তার একটি কপি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তে পাঠাতে হবে। প্রত্যেকটি নোটের আলাদা আলাদা নম্বর লিখতে হবে। টাকার মান, টাকার ধারাবাহিক অক্ষর, সাধারণ তৈরি, পুরাতন টাইপের, কোথায় পাওয়া গেছে, কোন দিন পাওয়া গেছে, সেটা হাতে তৈরি না মেশিনে তৈরি, এগুলো এখানে বলা হয়েছে। তো আমার প্রশ্ন কি ছিল, কোন ব্যক্তির নিকট জাল নোট পাওয়া গেলে পুলিশের করণীয় কি? এই প্রশ্নের উত্তর আমি সিজ করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এই ধারায় সিজ করব, মামলা দেব, মোকদ্দমা দেব, শেষে গিয়ে নাম্বার পাইলো 2। কি করতে বলেছে সেটা নির্দেশনা দেওয়া আছে পিআরবি 253-তে। এখন কি সবাই বুঝতে পারছো আমার কথাটা? কে? জি স্যার। এই জিনিসগুলো তোমাদেরকে সঠিকভাবে শিখতে হবে। কে ভুল করলো না করলো, কে 25টা ধারা দিল, এটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, জি স্যার। ছিল এরকম। আমি আমার গ্রুপে লিখেছিলাম যে এজাহারের প্রাসঙ্গিকতা, অর্থাৎ এজাহার যে আদালতে গ্রহণযোগ্য, বা এজাহার যে আদালতে গ্রহণীয়তা বা প্রাসঙ্গিকতা, এর ধারা কোনটা। আমি যদি দেখাই কে কতগুলো ধারা দিছে, ওজনে মাপলে কেজি পার হয়ে যাবে। আমি লিখেছিলাম যে এই প্রশ্নের উত্তর 60% পরীক্ষার্থী ভুল করবে। আমি দেখলাম 100% পরীক্ষার্থী ভুল করেছে। এ পর্যন্ত যারা উত্তর দিয়েছে তাদের মধ্যে কেউই সঠিক উত্তর দেয় নাই। দেখেছে 2000-এর মতো সদস্য এ পর্যন্ত। এজাহারের প্রাসঙ্গিকতা, কেস ডায়েরির প্রাসঙ্গিকতা, কিংবা কিংবা হাসপাতালের রেকর্ডের প্রাসঙ্গিকতা, এটি আদালতে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 35 ধারা অনুযায়ী। আর কোনো ধারা আসার সুযোগ নেই। কারণ সাক্ষ্য আইনের 35 ধারায় বলেছে যে একজন সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক সরবরাহকৃত রেজিস্টারে বা নথিতে কোনো অপরাধ সম্পর্কে যে সকল বিষয় লিপিবদ্ধ করেন, এই লিপিবদ্ধকৃত বিষয়টি সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। এটি ধারা 35। সেটি যদি ডিজিটাল মাধ্যমেও এজাহার লিপিবদ্ধ করে থাকেন, তারও প্রাসঙ্গিকতা 35 ধারা। কেস ডায়েরি 35 ধারা, হাসপাতালের রেকর্ডপত্র 35 ধারা। আমরা অলরেডি এগুলো আলোচনা করেছিলাম আমাদের সাক্ষ্য আইনের যখন পড়াছিলাম আমরা ওই সময়। তো এগুলো আমরা না বুঝে আমরা 40টা ধারা দিচ্ছি। আচ্ছা, 74 ধারা, 74 ধারায় বলা হয়েছে সরকারি দলিল বলতে কি বুঝেন, বা এ আবার কি করলো রে, একজন কেন 35 স্যার ধারাটা হবে? গ্রুপের লিঙ্ক একটু দিন স্যার। কি বলছো তুমি? আচ্ছা, এখন 74 ধারা সরকারি দলিল, অর্থাৎ
এই বাংলাদেশে যত রকমের কাগজপত্র আছে, এই কাগজপত্রের মধ্যে কিছু কিছু কাগজপত্রকে সরকারি দলিল বা সরকারি ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়, সরকারি। আর যেগুলো গণ্য করা হয় না সেগুলো বেসরকারি। তো আমি তো প্রাসঙ্গিকতার কথা বলিনি, ৭৪ ধারা তো কোনো প্রাসঙ্গিকতার কথা বলেনি। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না, বোঝা নাই? তা আমি কি বলছি নাকি এজাহার কোন ধরনের দলিল? আমার প্রশ্নে কি তাই আছে? না তার স্যার। মানে কি জানো, যে ছাত্রটা এই ধারাগুলো দিয়েছে, ওরা কখনো মূল বইটাকে বোঝার চেষ্টা করে নাই। ওরা এই যে একজনের গাইড পড়ে মুখস্থ করছে, ওই গাইডটাই দিছে। তাহলে সঠিক স্যার। এজাহার, হ্যাঁ ফরহাদ, জি স্যার সঠিক। ভালো লাগতেছে স্যার। আসলে আমরা কোথায় ছিলাম, আমি এমনি প্রাইভেট পড়ি নাই, বই টই পড়ছিলাম স্যার, কিন্তু আপনার কথাগুলো আর মানে একদম জেনুইন। না অবাক আমার হচ্ছি কথা আর হলো কি। আমি তো মূল বই পড়াবো, আমি তো, না হ্যাঁ, আমি প্রশ্ন দিলাম এজাহারের জি স্যার। প্রাসঙ্গিকতা। কারণ কি জানো, এজাহার বইটা কে সাপ্লাই দেয়? সরকার। এজাহারের ঘরগুলা কে টানিয়ে জি দিছে? সরকার। এই এজাহারের দাগগুলা, বাদীর নাম, আসামির নাম, ধারা সহ, এগুলা কে সরকার দিছে না? আচ্ছা, জি তোমার স্যার। ডিউটি, তোমার ডিউটি না থাকলে তুমি কি এফআইআর লিপিবদ্ধ করতে পারবা? না, আচ্ছা। সম্ভব না। তুমি যখন আদালতে সাক্ষী দিতে যাও, তখন জিজ্ঞেস করে না, দেখেন তো এই এজাহারটা আপনি পূরণ করেছেন কিনা, এই এফআইআরটা আপনি পূরণ করেছেন কিনা, এর নিচে আপনার সই কিনা, এটা বলে না যারা রেকর্ডিং অফিসার তাকে? তা আমি জি তাদেরকে স্যার, কি বলবো ধারা স্যার। শিখাবো? ৯, ৩৫, ৭৪, আরো সাথে অনেকগুলো, এটা ওটা আল্লাহ জানে। গেল। আমরা এখন চলে আসি আমাদের পড়াশোনায়। গতকালকে সর্বশেষ যেটা আমরা আলোচনা করেছিলাম সেটি কি ছিল? পেনাল কোডের ১৪১ ধারা। সেটা কি ছিল? কাউকে বোঝাতে পারি না। সেটা কি? একটা আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, বা একটা বৈধ সমাবেশ কখন অবৈধ সমাবেশে পরিণত হয়, বা যে সমাবেশটি বৈধ ছিল তা কি অবৈধ হতে পারে? বেআইনি সমাবেশ বলতে কি বোঝেন? সব, সবার ধারাগুলো, এই যে কটা কথা বললাম বেআইনি সমাবেশ সম্পর্কে, একটাই উত্তর পেনাল কোডের ১৪১ ধারা। এটা কি তুমি কাউকে বোঝাতে পারবা? কেউ বুঝবে না। সবাই মনে করবে আমি ভুল বলছি, ওরাই সঠিক বলছে। কিন্তু সঠিক উত্তরটা ১৪১ ধারা। নাজমুল, কি তুমি এটা এবার আসছিল কি তোমাদের এরকম একটা পরীক্ষার প্রশ্ন কার আসছিল? একটা আইনি সমাবেশ সালাম স্যার। বেআইনি, টিএসআই আমাদের নাজমুল? আসে নাই স্যার। সালাম বলো। স্যার, স্যার আমাদের আসে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ কনস্টেবল থেকে এটিএসআই, কনস্টেবল থেকে এটিএসআই প্রশ্নটা আইছিল স্যার। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা স্যার প্যানাল প্রশ্নটা দিয়ে কোডের দেন। ১৪১ ধারা আলোচনা করেছিলাম। আমরা শুধু কিছু কিছু বিষয় আলোচনা করব, যেমন দাঙ্গা। দাঙ্গা কাকে বলে? তো প্রথমে তো বেআইনি সমাবেশ, এটা তো হতে হয়। তার মানে বেআইনি সমাবেশটা পরবর্তীতে দাঙ্গায় পরিণত হতে পারে, এই তো? তাহলে দাঙ্গার ধারা কত? সংজ্ঞা লিখুন, দাঙ্গা কত? ৫ জন কমপক্ষে, নাকি? বা ৫ বা ততোধিক, এই তো নাকি? আচ্ছা, তার মানে কি ৫ বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ, ৫ বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ করলো। এই বেআইনি সমাবেশের লোকজন যদি হিংস্রতা ধারণ করে, তখন আর এই বেআইনি সমাবেশটা বেআইনি সমাবেশে থাকে না, সেটা দাঙ্গায় পরিণত হয়। ভালো কথা। দাঙ্গার সদস্য সংখ্যা কমপক্ষে কতজন? ৫ জন। আমরা চলে আসি ১৪৯ ধারা, যেহেতু এগুলো আমরা শেষ করেছি, শুধু সংক্ষেপে কিছু কিছু ধারা আমি কথা বলছি। ১৪৯ ধারা, ১৪৯ এবং ৩৪ কখনোই একসাথে হবে না। থানায় মামলা করতে গিয়ে ১৪৯ দেয়, ৩৪ দেয়। ৩৪ ধারাটা প্রয়োগ হয়ে থাকে বেআইনি সমাবেশ ব্যতীত। আর ১৪৯ হতে গেলে অবশ্যই দাঙ্গা হতে হবে। তার মানে
34 ধারার সদস্য সংখ্যা কি 2 বা ততোধিক, আর 149 ধারার সদস্য সংখ্যা 5 বা ততোধিক। যাও এগুলা লিমিট, আমরা চলে যাই এখানে। আমাদের এখানে এই আর এইরকম কিছু নাই। আমি যে ধারায় চলে যাচ্ছি, 119 ধারা তো আমি আলোচনা করেছিলাম। আমরা এখানে যে ধারাগুলো আছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললেই নয়। আমরা একটা বিষয় একেবারে মনোযোগ সহকারে একটা জিনিস দেখি, কতিপয় ক্ষেত্রে সহায়তাকারী রেহাই। আচ্ছা, আমরা জানি প্ররোচনাদাতা বা সহায়তাকারী বা যাকে আমরা বলি শয়তান বা কুবুদ্ধিদাতা বলি না আমরা অনেক সময়, তো এই প্ররোচনাকারী বা সহায়তাকারী কিন্তু রেহাই আছে কোথায়? ঘুষ লেনদেনের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, 165-র খ একটা প্রশ্ন আসছিল না, কতিপয় ক্ষেত্রে সহায়তাকারীর রেহাই, এটা জানো কি? আচ্ছা, তার আগে আমি আর একটা প্রশ্ন বলে নেই যেটা তোমাদের জানা খুবই প্রয়োজন। পেনাল কোডের 140 ধারা, আমি সামনে চলে আসছি অলরেডি। 140 ধারা জেনে রাখবা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি সেনাবাহিনীর সদস্য না হওয়া সত্ত্বেও একজন ক্যাপ্টেনের পোশাক পরিধান করেন, সেনাবাহিনীর ক্যাপ্টেনের পোশাক পরিধান করেছেন, এখানে কোনো অবস্থাতেই 140 ধারা হওয়ার সুযোগ নেই, এটি হবে 171 ধারা। প্রশ্ন যদি কখনো আসে তাহলে স্যার 140 ধারার বিষয়টা কি? 140 ধারার বিষয় হলো সেনাবাহিনীর সৈনিক, নাবিক, বৈমানিক। তার মানে কি, এই 3 বাহিনী আছে না, সামরিক বাহিনী, সৈনিক কি আমাদের কনস্টেবল যেরকম সর্বনিম্ন পদের, সেনাবাহিনীরও তাই, তাই না? বিমান বাহিনীর বৈমানিক তাই, এরপরে নৌবাহিনীর নাবিক একই অবস্থা। তার মানে সর্বনিম্ন পদমর্যাদা যারা, তাদের কথা বলা হয়েছে এখানে, তারা যদি পোশাক পরিধান করেন, র্যাঙ্ক ব্যাজ নয়, কার? সেনাবাহিনীর সৈনিক, নাবিক, বৈমানিক না হওয়া সত্ত্বেও তারা যদি ওই পদের পোশাক পরিধান করেন, কিন্তু সেখানে ক্যাপ্টেন বা ওয়ারেন্ট অফিসার এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। ওটা শুধুমাত্র তাদের জন্য, আমরা যেন ভুল না করি। 140 ধারার বক্তব্য হলো এটাই। আমরা 166 ধারার বক্তব্যটা একটু দেখি। সরকারি কর্মচারী কর্তৃক কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইন অমান্য করা। আচ্ছা, আইন অমান্য করা আমরা প্রয়োজন নেই, আমরা 167টা ধরবো আজকে আমাদের পড়াশোনার জন্য। প্রথম 167 ধারা, যেমন প্রশ্ন চলে আসে কার কি অপরাধ ব্যাখ্যা দিন, দিয়ে প্রশ্ন আসলো ক নামক থানার অফিসার ইনচার্জ, অর্থাৎ একজন থানার অফিসার ইনচার্জ ডাকাতির অভিযোগ প্রাপ্ত হয়ে লঘু ধারায় মামলা রেকর্ড করেন। তার মানে ডাকাতির এজাহার তিনি পেয়েছেন, কিন্তু মামলাটা তিনি রেকর্ড করেছেন চুরির ধারায় বা দস্যুতার ধারায়। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে? কার কি অপরাধ ব্যাখ্যা দিন। ক নামক থানার অফিসার ইনচার্জ, একজন থানার অফিসার ইনচার্জ, তিনি ডাকাতির অভিযোগ প্রাপ্ত হয়ে তিনি কি করলেন? চুরির ধারায় বা লঘু ধারায় মামলা রেকর্ড করলেন। কে করলেন এটা? থানার অফিসার ইনচার্জ। ভাই তুমি সোজা হয়ে বসো, ভাই শুয়ে ক্লাস হয় না, সোজা হয়ে বসো, তোমার খাটের মধ্যে খাট ভালো দেখা যায়, সোজা হয়ে বসো ভাই। হ্যাঁ, আর জামা টামা গায়ে দাও, খালি গায়ে ক্লাস করার সুযোগ নাই। আচ্ছা, এখন আমরা সাধারণত এ ধরনের প্রশ্নের উত্তর লিখি কি
পেনাল কোডের কত ধারা দেই? 218 দেই, সাথে 167 দেই। আবার অনেকে 167 দেয়, 218 দেয় না। এই তো নাকি জাকির খান বা ফরহাদ, রাজু? কি উত্তর কি তোমাদের? উত্তর দিতে হবে তো তোমাদের। কে রাজু, আমাকে শুনতে পাচ্ছ? ফরহাদ শোনা যায়? এটা আইডিয়া নাই এতটা আচ্ছা, বিষয়টা। কেউ বলতে পারবা এটা কোন ধারার উত্তর? 218। 218। তাহলে তোমরা যে 167 দিচ্ছ সেটা কি সঠিক? ওটা ভুল স্যার, 167 হবে না। আচ্ছা, 218। আচ্ছা, যদি ডাকাতির এজাহার ডাকাতির ধারায় না নিয়ে দস্যুতার ধারায় নেওয়া হয়, তাহলে লাভবান কে হচ্ছে? আসামি, তাই না? কে হচ্ছে? উত্তর দিতে হবে আসামি। তোরা বাবা। আসামি। আসামি। আচ্ছা, আর যদি আর যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভ্রান্ত দলিল প্রণয়ন করা হয় বা ভুল দলিল প্রণয়ন করা হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? কে হচ্ছে? আসামি। একজন ব্যক্তি। আসামি এখানেও। নো নো, আসামি হবে কেন? ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘোড়াটি একজন ব্যক্তি। আমরা 167 যে দিচ্ছি, 167 ধারাটা ওই ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা আলোচনা করতেছি 167 সরকারি কর্মচারী কর্তৃক ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভ্রান্ত দলিল প্রণয়ন। কারা? যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে কোনো দলিল প্রণয়ন অনুবাদের ভারপ্রাপ্ত হিসেবে সে ব্যক্তি কারো ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে একটা ভুল দলিল জেনে সেটাকে এমন ভাবে অনুবাদ করেন যাহা সে সঠিক বলে দাবি করেন। তার মানে 167 সাথে 218 কোনো মিল নাই। তো আমাদের যদি এরকম প্রশ্ন আসে যে একজন অফিসার ইনচার্জ ডাকাতির এজাহার পেয়ে তিনি চুরির ধারায় মামলা রেকর্ড করলেন, তাহলে আমরা ধরে নেব এটা 218 ধারা। তাহলে 167টা কি? আমাদের এই সমাজে অনেকগুলো লোক আছে যারা কিনা অনুবাদ করেন, দোভাষী বলি না আমরা? কে রাজু খান দুবাসী। জানো? দোভাষী। এই দোভাষী যাদেরকে সরকার কর্তৃক দোভাষী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, এই দোভাষী যদি ভুল জেনেও সঠিক বলে, অর্থাৎ যেটা সঠিক সেটাকে অন্যভাবে একটা দলিল প্রণয়ন করেন, বা যে ব্যক্তিকে দলিল লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ কি জানো? তোমাদের এগুলো গভীরভাবে একটু চিন্তা করো। আমি একটু সময় নিচ্ছি, এই জন্য গভীরভাবে চিন্তা করো। এই আইনটা যখন তৈরি হয়েছে, কেন কেন এটা তৈরি করলো? কেউ কি বলতে পারবেন? না, তোমাদের বিবেকে নাই, মানে তোমাদের বিবেক না, ঠিক, তোমাদের এই মাথা এখনো সেটাতে যায় নাই। কারণ কি? 1860 সনে যখন এই প্যানাল কোড প্রস্তুত করা হয়, শতকরা হয়তো 2% অথবা 5% লোক শিক্ষিত ছিল। দলিল লেখার মতো ক্ষমতা কয়জন লোকের ছিল? খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক লোক ছিল। এই জন্য ব্রিটিশরা তৈরি করছে যে এই ব্যাটা তো নিরহ মানুষের ঠকাবে, কারণ সে তো পড়াও জানে না, লেখাও জানে না। কাজে কাজে এ যদি এ ধরনের ভুল করে তাহলে তাকে শাস্তি দিতে হবে। আর এই 218 লঘু ধারায় মামলা নিল যে জনসাধারণ তো চুরি ডাকাতি কিচ্ছু বোঝে না, জনসাধারণ গিয়ে বলবে তার বক্তব্যটা, কোনটা চুরি কোনটা ডাকাতি জনসাধারণ কি আর বুঝবে? ও গিয়ে বলবে হাত পা বেঁধে নিছে, অথবা আমি ঘুম থেকে দেখি কিছু নাই। এটাই তো, তার উপরটা পুলিশ ধারা বসাবে। পুলিশ যদি কারোর সাথে আতাত করে যদি এরকম ঘটনার মামলা যদি লঘু ধারায় নেয়, এই জন্য শাস্তির কথা এখানে বলা হয়েছে। অনেক গভীর চিন্তা করেই কিন্তু ব্রিটিশ আইনটা তৈরি করেছে। 167 হলো যদি কোনো সরকারি কর্মচারী হয়ে কি করবেন?
কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে ভ্রান্ত দলিল মানে ভুল দলিল প্রণয়ন করেন বা অনুবাদের দায়িত্বপ্রাপ্ত হয়ে ভুল অনুবাদ করেন। দেখা গেল জাপানি ভাষা আসছে, তুমি আমি 14 গোষ্ঠী জাপানি ভাষা কেউ বুঝি না, ওখানে বলছে যে আপনাকে $50,000 দেওয়া হলো, আর সে এমন ভাবে অনুবাদ করে দিল যে তুমি আরো তারা কিছু দিবা। কথাটা বুঝছো না? এই জন্য আইনগুলা তৈরি হয়েছে, তা আমরা এই ভুলটা করব না। আচ্ছা, 168 ধারায় আমরা একটু চলে আসি। এটা আমাদের জন্য প্রয়োজন। কেন কথাগুলো বলছি তোমাদের নিজেদের মাথার মধ্যে ঘোরাতে হবে। প্রশ্ন চলে আসছে, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। প্রশ্ন আসছে, কে কি অপরাধ করেছেন ব্যাখ্যা দিন। দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল, ক নামক পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার পারিবারিক সমস্যার কারণে রাজারবাগ পুলিশ লাইনের বাইরে একটা বইয়ের দোকান খুললেন বা ঔষধের দোকান খুললেন। একজন পুলিশ সদস্য তিনি নিজের চাহিদা মেটানোর জন্য একটা দোকান খুলেছেন। এই অপরাধটা শুধুমাত্র পুলিশ আইনের 10 ধারা, এখানে পেনাল কোডের 168 আসার কোনো সুযোগ নাই, জেনে রাখবা। আমরা কি করি, এই পুলিশ আইনের 10 ধারার সাথে পিআরবি 110 দিয়ে দেই, আবার পেনাল কোডের 168 ধারা দিয়ে দেই। কারণ পুলিশ আইনের 10 ধারায় বলেছে কোন পুলিশ সদস্য ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। যদি করেন তাহলে সেই পুলিশ সদস্য পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করবেন। আর পেনাল কোডের 168 ধারায় বলা হয়েছে কোন সরকারি কর্মচারী। আচ্ছা, যখন প্রশ্ন আসে যে একজন সরকারি কর্মচারী বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হয়েছে, তখন কি আমরা পুলিশ আইনের 10 ধারা দেই? কে, ফরহাদ বা রাজু খান? স্যার এই গভীর চিন্তা ভাবনা তো কোজনের আছে। তাহলে আমরা তো সঠিক গরম মেরে দিই এটা। পুলিশের জন্য পুলিশ আইনের 10 ধারা, সরকারি জি স্যার। কর্মচারী যারা আছে পাবলিক যারা, তাদের জন্য 168। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, 10 ধারায় বলেছে ইন্সপেক্টর জেনারেল অনুমতি ব্যতীত, আর এখানে কারো অনুমতির কথা বলেনি। হ্যাঁ। এখানে ডিরেক্টলি বলছে করতে পারবে না। আচ্ছা, যারা পিআরবি 110 দিচ্ছে, পিআরবি 110 হলো কি, একজন পুলিশ সদস্য ডিআইজি সাহেবের অনুমতি ব্যতীত নিলামে অংশগ্রহণ করতে পারবে না। তা নিলামে অংশগ্রহণ করা আর এই পুলিশ আইনের 10-এর সাথে কি পিআরবি 110 মিলে? কি না, আমরা এগুলো দেব না, এগুলো যারা দেয় দেখা। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 168 গেল আরেকজনের জন্য। আমরা চলে আসি 170 ধারা। 170 ধারার বক্তব্যটা কি? একজন পাবলিক যদি নিজেকে বলে আমি সাব ইন্সপেক্টর, বা আমি একজন পুলিশে চাকরি করি, বা আমি একজন সরকারি কর্মকর্তা, পোশাক না কিন্তু, অর্থাৎ কোন ব্যক্তি যদি নিজেকে সেনাবাহিনীর মেজর বলে দাবি করেন, তার জন্য অপরাধ পেনাল কোডের 170 ধারা। সে পুলিশ হোক আর যাই হোক। তুমি এএসআই, তুমি শ্বশুর বাড়ির আদর পাওয়ার জন্য যদি বলো যে আমি সাব ইন্সপেক্টর, তোমার অপরাধ 170 ধারা। তাহলে 171 কি? 171 হতে গেলে অবশ্যই তোমাকে পোশাক পরিধান করিতে হইবে এবং র্যাঙ্ক ব্যাজ পড়তে হবে। তার মানে কেউ যদি পুলিশের কনস্টেবল না হয়েও কনস্টেবলের পোশাক পরে 171 ধারা, কেউ যদি কনস্টেবল হয়ে এএসআই এর পোশাক পরিধান করে 171 ধারা, কেউ যদি এএসআই হয়ে সাব ইন্সপেক্টরের পোশাক পরিধান করেন তাহলে 171 ধারা। কিন্তু সে ব্যক্তি যদি পোশাক না পরে যে পদে তিনি অধিষ্ঠিত নন, সেই পদের তিনি যদি পরিচয় দান করেন তাহলে 170 ধারা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝছেন। এখন সেনাবাহিনীর মেজর যদি কেউ পরিচয় দেন 170, কেউ যদি সেনাবাহিনীর মেজরের পোশাক পরিধান করেন বা র্যাঙ্ক ব্যাজ পরিধান করেন তাহলে
71। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে, সেটি হলো এরকম যে ক নামক ব্যক্তি প্রতারণা করিবার উদ্দেশ্যে, ক নামক ব্যক্তি প্রতারণা করিবার উদ্দেশ্যে একজন সাব ইন্সপেক্টরের পোশাক পরিধান করেন। একজন ব্যক্তি প্রতারণা করিবার উদ্দেশ্যে, এটা পরীক্ষায় আসছিল, মানে কি কি করছে, এটা সাব ইন্সপেক্টরের পোশাক, এটা প্যানেল কোডের 171, সাথে আবার ওই যে 420, 406। আসলে সঠিক উত্তর কোনটা? 171 ধারা। আমাদেরকে বুঝতে হবে, বিমান বাহিনীর অফিসার না হয়েও যদি কোনো ব্যক্তি অফিসারের পোশাক পরিধান করেন 171, আর যদি পরিচয় দেন যে আমি অমুক, তাহলে 171 না 170। এই 140, 170, 171 আমাদের অনেক সময় একটা গরমিল হয়ে যায়। আমরা চলে আসি 174 ধারায়। 174 ধারার বক্তব্যটা কি? 174 ধারার বক্তব্যটা হলো যে যদি কখনো প্রশ্ন আসে কে কে অপরাধ করলেন ব্যাখ্যা দিন, কি প্রশ্ন এখানে? প্রশ্নটা এরকমই আসে যে একজন পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারেন। তো সাক্ষী তলব করার পর যদি কেউ হাজির না হন, সাক্ষীর অপরাধ কত ধারায়? 174 ধারায়। এটা বুঝতে হবে তোমাদেরকে। আমরা অনেকগুলো আছে এখানে, আমরা না আলোচনা নাই বা করি, আমরা চলে যাব 177 ধারা। যেহেতু আমরা এটা শেষ করেছি, আমরা সংক্ষেপে কথাগুলো বলে নিই। 177 ধারার প্রশ্নটা কি? কেন এই প্রশ্নটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? পেনাল কোডের 119, পেনাল কোডের 177, পেনাল কোডের 203, এই তিনটা জিনিস প্রায় একই রকম দেখা যায়। আমরা ভুল করি। পরীক্ষা প্রশ্ন আসে, ক নামক সাব ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর রাত্রিকালীন ডিউটি করা কালে জানতে পারলেন কয়েকজন লোক আজ তার আওতাধীন একটা এলাকাতে চুরি করবেন, করে নাই কিন্তু চুরি করবেন মর্মে পরামর্শ করতেছে। একজন সাব ইন্সপেক্টর তিনি জানতে পারলেন তার থানা এলাকায় কতিপয় লোক চুরি করবেন মর্মে সলা পরামর্শ করতেছেন। সাব ইন্সপেক্টর কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, ফলে ওই বাড়িতে চুরি করে বা ডাকাতি করে মালামাল নিয়ে তারা পালিয়ে গেছে। সাব ইন্সপেক্টরের অপরাধ কত ধারায়? এটি শুধুমাত্র পেনাল কোডের 119 ধারায়। অপরাধ কিন্তু হয় নাই। আর যদি প্রশ্ন আসে অপরাধটা হয়ে গেছে, তার কাছে 2 জন পুলিশ আছে, ভয়ে সে যায় নাই, তাহলে পেনাল কোডের ধারা নয়, এটি পুলিশ আইনের 7 ধারার অপরাধ। তাহলে 177 কি? 177 ধারা হলো যিনি সরকারি কর্মচারী হয়ে অপর কোন সরকারি কর্মচারীর নিকট মিথ্যা বা অসত্য বা ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য ভুল তথ্য প্রদান করবেন বা উপস্থাপন করবেন বা মিথ্যা কথা বলবেন। অর্থাৎ যিনি সংবাদ দিচ্ছেন তাকে হতে হবে সরকারি কর্মচারী, যিনি সংবাদটা গ্রহণ করছেন তাকে হতে হবে সরকারি কর্মচারী। 177 হতে গেলে এই প্রশ্নটা আসছিল জনৈক নাদের আলী চকিদার। তোমরা কি প্রশ্নটা পড়ছিলা নাদের আলী চকিদারের বিগত সালের প্রশ্নের মধ্যে? নাদের আলী চকিদার ডাকাতি হবে একটা বাড়িতে, এরকম সংবাদ জানতে পেরেও ডাকাতি যাতে হয় সে উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেটকে বা একজন অফিসারকে সে ভুল তথ্য দিয়ে বলে যে এই দিকে চলে গেছে কিছু খারাপ চরিত্রের লোক। হ্যাঁ জি স্যার, এটা 2021 সালে হ্যাঁ, আসছিল স্যার। আসুক 21 সালে এই প্রশ্ন সে নাদের আলী চকিদার 177 ধারা। আমার কথা কি বুঝতে পারছো? দেখো উদাহরণে বলা আছে চকিদার, জনৈক গ্রাম্য চকিদার লেখা আছে, দেখো। আমাদের ভুল সংশোধন করতে হবে। 177-এর মানেটা কি আমরা বুঝতে পারছি?
জি স্যার। যিনি সংবাদ দিবেন তাকে হতে হবে সরকারি কর্মচারী, যার কাছে সংবাদটা দিবেন তাকেও হতে হবে সরকারি কর্মচারী। কোন পাবলিক দিলে এই ধারা আসবে না, এই পাবলিকের ধারায় আমরা যাচ্ছি। পাবলিকের ধারা যাইতে গেলে 203 ধারা, তো একটু পরে যাই। তাহলে 177 কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই? কি জি স্যার, বুঝছি স্যার। একজন থানার অফিসার ইনচার্জ এজাহারকারীকে এজাহার পড়িয়ে শুনিয়েছেন। এজাহারকারীকে বলেছেন যে আপনি টিপসই দেন অথবা স্বাক্ষর দেন, কিন্তু এজাহারকারী টিপসই বা স্বাক্ষর দিতে অস্বীকার করেছেন। তাহলে কি এজাহারকারীর শাস্তির কোনো বিধান আছে? আইন অনুযায়ী একজন পুলিশ অফিসার যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন, সেখানে সাক্ষীর স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি সাক্ষীর স্বাক্ষরটা তিনি নিতে চান, সাক্ষী কিন্তু স্বাক্ষর করতে বাধ্য। তাহলে এই অফিসার ইনচার্জ এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে লিখবো? প্রশ্নের উপরে লেখা আছে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। 1 নম্বর প্রশ্ন দিল, ক নামক থানার অফিসার ইনচার্জ এজাহারকারীকে এজাহার পড়িয়া শুনাইলে এজাহারদাতা স্বাক্ষর করতে অস্বীকার করেন। এখন যিনি অস্বীকার করেছেন তার অপরাধ কি? এরকম প্রশ্ন আসলে আমরা লিখবো পেনাল কোডের ঠিক এইভাবে কথাটা লিখতে হবে। এই ধরনের প্রশ্নে পেনাল কোডের 180 ধারায় উল্লেখ করা হয়েছে, কোন ব্যক্তি তাহার প্রদত্ত বিবৃতিতে বা জবানবন্দিতে যদি স্বাক্ষর বা টিপসই না করেন, তাহলে সেই ব্যক্তি পেনাল কোডের 180 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। এখানে আর একটা কথা বলা আছে যে যার নিকট কোন সরকারি কর্মচারীর কথা হতে হবে, সবার কাছে না, কিন্তু সরকারি কর্মচারীর নিকট হতে হবে। আলোচ্য প্রশ্নে ক নামক ব্যক্তি থানার অফিসার ইনচার্জের নিকট এজাহার দেওয়ার পর স্বাক্ষর করতে অস্বীকার করায় পেনাল কোডের 180 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাহলে আমরা নাম্বারটা বেশি পাবো। আমরা এখানে আরো অনেক কিছু আছে, শপথ থেকে শুরু করে সবকিছু এখানে যেগুলো আছে এগুলো আমাদের এরকম একটা প্রয়োজন নেই। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে দেখি, পরীক্ষার একটা প্রশ্ন আসে কিরকম যে কোন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে। একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেছেন। খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ক নামক পুলিশ অফিসার জনৈক গ নামক ব্যক্তির সাহায্য চান, কিন্তু গ আসামিকে গ্রেপ্তার কাজে সহায়তা করেন নাই। তাহলে কত ধারায় অপরাধ করেছেন? 187 ধারায়। আচ্ছা, আবার প্রশ্ন আছে, জনসাধারণ কি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য? যদি বাধ্য থাকে তাহলে কখন? আর যদি সাহায্য না করে সেক্ষেত্রে কোনো অপরাধ হবে? হ্যাঁ, অপরাধ হবে। কত ধারায়? 187 ধারায়। এখন আমরা কি এই প্রশ্নের সাথে এই সিআরপিসির 42 ধারা দেব? না, আমাদের একটা জিনিস বুঝতে হবে, একটা প্রশ্নের উত্তর মানসম্মত করতে গেলে তাকে কিছু সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। তার মানে যদি প্রশ্ন আসে যে জনসাধারণ কি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, বা এমনও হতে পারে কার কি অপরাধ ব্যাখ্যা দিন, ক নামক ব্যক্তি খ নামক পুলিশ অফিসারকে আসামির পলায়ন রোধ করবে সাহায্য করেন নাই, এটুকুই। তাহলে কার কি অপরাধ? তখন আমরা লিখবো সিআরপিসির 42 ধারায় উল্লেখ করা হয়েছে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত কাজে সাহায্য করতে বাধ্য। যদি কোনো ব্যক্তি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে বা পুলিশ বা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত কারণে সাহায্য না করেন, তাহলে সে ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 187 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। আলোচ্য প্রশ্নে
ক নামক ব্যক্তি পুলিশকে আসামি গ্রেপ্তারের কাজে সহায়তা না করায় পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ঠিক উত্তরটা হবে এরকম। তাহলে আমরা নাম্বার বেশি পাবো। 188 ধারা, 188 ধারার বক্তব্যটা হলো কি, এই যে আমরা নোটিশ দিয়ে আসি, কেউ যদি অমান্য করে, এটা এরকম প্রয়োজন নাই, আমরা চলে আসি একেবারে বান্দরবন পাঠিয়ে দেব, একটা বিজ্ঞাপন দেখা যায়, চায়ের অ্যাডভার্টাইজ, এটা পরীক্ষায় আসছিল, অর্থাৎ একজন সাব ইন্সপেক্টর জুলাই আন্দোলনের মামলার তদন্তকারী কর্মকর্তা, এই জনৈক ব্যক্তি এই সাব ইন্সপেক্টরকে হুমকি দেয় যে যদি তাকে এই মামলায় হয়রানি করা হয় তাহলে তাকে সে দেখে নিবে। তাহলে ওই ব্যক্তির অপরাধটা কত ধারায়? 189 ধারায়। তারপরে 189 কি? সরকারি কর্মচারীর প্রতি ক্ষতি সাধনের হুমকি, তেরিবেরি করবো, বান্দরবন পাঠিয়ে দেব। দেখো, এগুলো গভীরভাবে চিন্তা করবা যে ব্রিটিশরা কত ধরনের প্রশ্ন আমাদের জন্য দিয়েছে, এবং এগুলো নিয়ে আমরা কিন্তু শিখতেছি। আমরা কিন্তু ব্রিটিশকে কখনোই বাদ দিতে পারবো না, কারণ ব্রিটিশরাই করে দিয়ে গেছে। তো কোন সরকারি কর্মচারী হিসেবে, অর্থাৎ একজন সরকারি কর্মচারী হিসেবে সরকারি দায়িত্ব পালনকালে, সরকারি দায়িত্ব পালন সংশ্লিষ্ট কোন অনুসন্ধান করাকালে বা তদন্ত করাকালে কোন ব্যক্তি যদি তাকে তার এই দায়িত্ব পালন করা থেকে বিরত থাকিবার উদ্দেশ্যে তাকে ক্ষতি সাধনের হুমকি দেন বা ভয় দেখান, সে ব্যক্তি এই পেনাল কোডের 189 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। কে? এই যে বান্দরবন পাঠিয়ে দেব তিনি। আর 190 ধারা কি? কথায় কথায় এটা হয়ে থাকে। কোনটা? থানায় যে মামলা করেই দেখ, আমরা বলি না, অনেক সময় বলে না যে যা তুই থানায় দেখ, তোর মামলা নিলে যা তুই, অর্থাৎ খবরদার এই বিষয়ে যদি পুলিশকে জানা তোর খবর আছে। অর্থাৎ 190 ধারার বক্তব্যটা হলো সরকারি কর্মচারীর নিকট আশ্রয়ের আবেদন থেকে বিরত থাকার জন্য কোন ব্যক্তিকে বাধ্য করিবার উদ্দেশ্যে তাকে ক্ষতি সাধনের হুমকি। তুই যা দেখ, কার কাছে যাবি, গেলে তোর খবর আছে। তার মানে কি, একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে আইন অনুযায়ী তার কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীর নিকট তার মনের কষ্টটা কি করবেন? প্রকাশ করবেন। কিন্তু এই কেউ যদি হুমকি দেয় যে তুই খালি গিয়ে বলে দেখ, তোর খবর আছে, লিখিত আকারে হোক আর মৌখিক আকারে হোক, তার জন্য 190 ধারা। যাই হোক, আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করি, যে এটা আমাদের ভুল হয়ে যায় সব সময়। পরীক্ষার প্রশ্ন আসছে, ক নামক সাব ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর তিনি একজন ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে 5 বোতল ফেন্সিডিল ক্ষয়ের বাড়িতে রেখে আসেন, বা জনৈক ব্যক্তি একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মাদক মামলায় বা অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে ওই অপর ব্যক্তির বাড়িতে একটা অস্ত্র রেখে বা 5 বোতল ফেন্সিডিল রেখে পুলিশকে সংবাদ দেন। উদ্দেশ্য একটাই, পুলিশ গিয়ে তল্লাশি করে ধরবেন, তার নামে মামলা দেবেন, এই তো, এই উদ্দেশ্যেই। দেখো আমাদের ভুলগুলা কোথায়। 5 বোতল ফেন্সিডিল রেখে সংবাদ দিয়েছে, এখানে 39 ধারা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের, 39 ধারা। আসলে ওইটা সেটা না। তাহলে এটা কি? একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন বা সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করিবার উদ্দেশ্যে বা তার ক্ষতি করিবার উদ্দেশ্যে কোন সাক্ষ্য উদ্ভাবন করেন, তাহলে সেই ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 100 কত ধারায়?
192-তে কি বলা আছে? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। এটা কি জানো তোমরা কেউ? এই যে একজন ব্যক্তির বাড়িতে একটা 500 টাকার নোট রেখে পুলিশকে সংবাদ দেওয়া হলো, পুলিশ যেন এসে ধরতে পারে, এটা 192 ধারা, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। স্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে, কোনো বহিত বা রেকর্ডে মিথ্যা কথা লিপিবদ্ধ করে, কিংবা মিথ্যা বিবরণ সাক্ষ্য হিসেবে কোনো বিচারাধীন কার্যক্রমে, কিংবা সরকারি কর্মচারীর নিকট সরকারি কর্মচারী হিসেবে আইনসঙ্গত কার্যক্রমে কোনো সালিসের সম্মুখে উপস্থাপন করেন, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। তাহলে এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে। কেন এই কথাগুলো বলছি? এই ক্যামেরাগুলো সবাই অন করো, তোমরা বন্ধ করে কি ঘুমাচ্ছ নাকি? ক্যামেরা ওপেন থাকবে ভাই, ক্লাসের মতোই। যাক, তো এটা বুঝতে হবে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে একটা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে সংবাদ দিলেন। তাহলে যিনি পুলিশকে সংবাদটা দিলেন, তিনি কি কাজ করেছেন? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছেন। আচ্ছা, কেন কথাটি আসে? তুমি আমি যে মুখ দিয়ে আদালতে যে সাক্ষ্য দেই, অর্থাৎ সাক্ষী একজন ব্যক্তি, এই ব্যক্তিটা যে বক্তব্যটা দিয়ে থাকেন, তার এই মুখের বক্তব্যটা হলো সাক্ষ্য। তো তোমার মুখের বক্তব্যটা আদালতে যতটুকু গ্রহণযোগ্য, আলামতটা কি? আলামত কি সাক্ষী না সাক্ষ্য? আলামত সাক্ষ্য। অর্থাৎ একজন ব্যক্তি মুখ দিয়ে বললে যতটুকু গ্রহণযোগ্য, আলামতটা তাই। তাহলে এই মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছে, অর্থাৎ সে এই অস্ত্রটি একটা সাক্ষ্য। যদি কোনো ব্যক্তি এ ধরনের কোনো কাজ করেন, তাহলে ধরে নিতে হবে সে এই পেনাল কোডের 192 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছে। তাহলে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তার গোয়াল ঘরে 500 বোতল ফেন্সিডিল রাখে, তাহলে যে রেখেছে সে কি কাজ করেছে? তার নামে কি মিথ্যা মাদক সাক্ষ্য। মামলা পাওয়া যাবে? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেছে, উদ্ভাবন করেছে। অথচ না বুঝে শুনে আমরা ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 39 ধারা দিচ্ছি। কি রাজু খান, আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? এরকম প্রশ্ন 193 দিব না 193 দিব স্যার? শাস্তির কথা বলে। শাস্তির ধারাটা দিতে হবে, 193 দিতে হবে। সেক্ষেত্রে স্যার 92 গান গাওয়া যাবে একটু? না, দরকার নেই। আমরা লিখতে পারি যে প্যানাল কোডের 193 ধারায় উল্লেখ করা হয়েছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার শাস্তি। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করিবার হচ্ছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করেন, সংক্ষেপে লিখতে হবে, তাহলে সে ব্যক্তি এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে এই ব্যক্তি এই কাজ করায় তিনি প্যানাল কোডের এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এখানে প্যারা হবে দুটো, প্রথমটা হবে আইনে কি বলেছে, দ্বিতীয়টা হবে প্রশ্ন কি জানতে চাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? তো আসলে আমি যে আবার রিভাইজ দিচ্ছি, রিভাইজে কি তোমাদের সমস্যা হচ্ছে, না আমরা অন্য ধারায় অন্য বইয়ে আইনে চলে যাব? কোনটা? না স্যার, ভালো লাগতেছে। এটা ভালো আছে স্যার। ভালো হচ্ছে। আমি তো একটা এই প্যানাল কোড নভেম্বর পর্যন্ত পড়ালাম, ডিসেম্বরে রেজাল্ট দিয়ে দিল, তাই না? কি? আচ্ছা জাকির হোসেন, তুমি তো আজকে আমাদের ক্লাসে প্রথম ভাই, কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো স্যার, অনেক কিছু শিখলাম স্যার। আরে একদিন কি শেখা যায়? অনেক কিছু শিখলাম। ওই আমি ক্লাস শেষ করলাম তোমরা চলে গেলে তা হবে না, তোমাদেরকে মূল বই থেকে পড়তে হবে। জি স্যার। হ্যাঁ, মূল বইয়ের কোনো বিকল্প নেই, মূল বই তো পড়তেই হবে। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি যে কথাটা হয়তো কেউ মনে কষ্ট নিয়েছো, আমার আপনজন অনেক কিছু আছে, সবাই অনেকে,
আমি কিন্তু টাকা ছাড়া পড়াই না, তোমাদের হয়তো খারাপ লাগে। মাসের পর মাস পড়াইছি, স্যার টাকা দেয় না। তো আমার জুম কেনা, ইন্টারনেট, তাছাড়া আমি অবসরওয়ালা মানুষ, 2-4 টাকা হলে ভালো, হাত খরচ চলে, এটাই বাস্তবতা। তো বিনা পয়সায় আমি যেহেতু পড়াই না, টাকা ছাড়া পড়াই না, কয়দিন পড়ার পরে চলে যায়, দেখে যে যা শিখছে আমার কাছে সব ভুলে যাচ্ছে, মানে যা শিখছে আমার কাছে আরো ভুল। তো এই আমার মতো ভুলালা লোকের কাছে থাকবে না, চলে যায়, তখন খারাপ লাগে। তো তার চেয়ে টাকা পয়সা দাও, তারপরে তুমি চলে যাও। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। যাই হোক, গল্প শেষ। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, প্রশ্নে কিন্তু বলা আছে যে ক নামক ব্যক্তি অমুক ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে, তো প্রশ্নেই তো বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, এখানে অন্য ধারা আসার সুযোগ নেই প্যানেল কোড ছাড়া। যাই হোক, আমরা এগুলো একটু দেখে নেই, আমাদের অনেক কিছু বিষয় আছে, সার্টিফিকেটের প্রয়োজন নেই, আমরা চলে আসি প্যানেল কোডের 201 ধারা। দেখো এখানে আর একটা ভুল আছে, ভালো করে বুঝে নাও, নাম্বার তোমাকে পাইতে গেলে তোমাকে শিখতে হবে। ক নামক ব্যক্তি, ভালো করে বোঝো, একজন ব্যক্তি রাত্রিকালে ঘুম থেকে উঠে বা প্রকৃতির ডাকে বাইরে এসে বা সকালবেলা ঘুম থেকে উঠে বা একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। একজন ব্যক্তি রাস্তার মধ্যে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন, সে কি করেছে? পুলিশের ভয়ে এই মৃতদেহটা সরিয়ে একটা ডোবার মধ্যে ফেলে দিয়েছে বা কচুরিপানার নিচে রেখে দিয়েছে বা ঢেকে দিয়েছে। সে কিন্তু মারে নাই, ভালো করে বোঝো, সে কিন্তু মারে নাই। প্রশ্নে কিন্তু বলা হয়নি সে মেরেছে। ঘুম থেকে উঠে দেখলো তার বাড়ির উঠানের মধ্যে একটা লাশ, সে পুলিশি ঝামেলা এড়াতে লাশটাকে মাটির নিচে পুঁতিয়ে রেখেছেন। তার অপরাধটা কত ধারায়? শুধুমাত্র 201, এখানে 302 আসার সুযোগ নাই, কারণ সে তো মারে নাই বাবা, কথাটা বোঝো, সে তো মারার সাহায্যও করে নাই। আমার কথা ক্লিয়ার? আমাদের মাস্টার সাহেবরা 302, 201 দিয়ে দেবে, সুযোগ নাই। কি আমার কথা বুঝতে পারছো তোমরা না? শোনো, উত্তর দাও তাড়াতাড়ি। বুঝছি স্যার, এখানে আজকে এই বিষয়টা নিয়ে এক জায়গায় একটু কথা বলছিলাম। তো বলতেছে এখানে 176-এর কথা বলতেছে, 102, 201, 202, তিনোটার কথা বলতেছে, ও জানে এটাই না, বুঝতেছি না। ও জানে না। আচ্ছা, শোনো, একটা লোক খুন করেছে, খুন করার পর তার বন্ধুকে গিয়ে বলল, দোস্ত আমি তো খুন করে ফেলছি, এই লাশটা কি করব? তাড়াতাড়ি 2 বন্ধু মিলে লাশটা লুকিয়ে রাখলো। লাশটা 2 বন্ধু মিলে লুকিয়ে রাখলো। যে খুন করেছে তার হলো 302, আর যে লাশটা লুকানোর সাহায্য করেছে তার 201। কিন্তু এই প্রশ্নে হলো, আচ্ছা। সে ঘুম থেকে উঠে দেখলো তার বাড়ির সামনে একটা মৃতদেহ, সে পুলিশ ঝামেলা এড়াতে তাড়াতাড়ি লাশটা সরে আরেক জায়গায় ফালাই দিল। এটা কি? 201 ধারা। কারণ ওই 201-এ বলা আছে সে যে কাজটি করেছে এখানে শাস্তি আছে। কিরকম? অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি হবে কতদিন, বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হলে তার শাস্তি হবে কতদিন। এখানে তো অন্য কোনো ধারা আসার সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। ঘটনাটা তো হ্যাঁ, মানে গুরুতর ঘটনাটা তো স্যার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের, সেহেতু। ঘটনা যাই হোক, ঘটনা ফরগেট ইট, কে মারলো কি ধরলো, প্রশ্নে তো বলে নাই যে তার বন্ধু খুন করেছে সে জেনেও। যদি জি স্যার। প্রশ্ন এভাবেও আসে যে ক নামক ব্যক্তি ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির সামনে কে বা কাহারা একটা লোককে জবাই করে রেখে গেছেন, সে পুলিশি ঝামেলা এড়াতে তাড়াতাড়ি লাশটা কচুরিপানার নিচে লুকিয়ে ধরেন, রাখে। এই জবাই করেছেন, তার অপরাধ কি চেয়েছেন? সে তো জবাই করেনি। 302টা কার জন্য? কার জন্য? যিনি জবাই করছেন, একটা যে মেরে ফেলবে, জবাই করবে তারই জন্য স্যার। আর 201 টাকার জন্য।
যে আলামতটা জি লুকিয়েছে তার জন্য। আলামত নষ্ট। তাহলে যে লোকটা প্রশ্নেই বলা আছে পুলিশি ঝামেলা এড়াতে, আর তাকেও আপনি 302 দিয়ে দিচ্ছেন। কে সাইফুল, তোমার নাম আবার পরিবর্তন হয়েছে, তোমার নাম পরিবর্তন করতে হবে। কালকে রহমানকে কয়ে দেবো যে তোমার মুন্সি ঠিক করো। যাই হোক, তো আমরা শেষ করি। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কালকে আবার এই রাত 9:30টায় এই পাসওয়ার্ড আইডিতেই ক্লাস হবে। কারো কিছু জানার থাকলে বলতে পারো। আর যারা নাম ছাড়া আসছো, অনুরোধ থাকলো তাদের আইডি গুলোতে নিজের নামটা ব্যবহার করবা। ঠিক আছে? কি কারো কিছু বলার স্যার আছে? একটু আমি ওই 176 প্যানেল কোড 176টা আচ্ছা, জানতে আমি চাইছিলাম। তোমাকে 76 জানাচ্ছি 176 কি। এটা, হ্যাঁ, এটা ভালো কথাই বলছো, যেহেতু অনেক লোকে অনেক কিছু জানতে। সরকারি কর্মচারীর নিকট নোটিশ বা সংবাদ দিতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও তা না দেওয়া। তার মানে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সম্পর্কে জানার পর ইচ্ছাকৃতভাবে কোনো সরকারি কর্মচারীর নিকট ওই অপরাধ সম্পর্কে অবগত না করেন, কথাটা বুঝতে পারছো? তো প্রশ্নে তো বলা নাই। যদি প্রশ্নে এরকম বলা থাকতো যে ক নামক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটা লাশ পড়ে থাকতে দেখলেন, তাড়াতাড়ি করে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখলেন, তিনি তাড়াতাড়ি করে পুলিশি ঝামেলা এড়াতে চলে গেলেন, তার জন্য 176। আর এখানে তো পুলিশি ঝামেলা এড়াতে লুকিয়ে রেখেছে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় বা সরকারি কর্মচারীর নিকট জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে না জানায় তার শাস্তির কথা বলা হয়েছে 176। কথাটা বুঝতে পারছো? জি স্যার। লাশ লুকিয়ে রাখলে তার জন্য এটা না। এটা ভালো করে বোঝো তো। ধারার শাস্তি এখানে কি দেওয়া আছে? সে ব্যক্তি না দেয়, সে ব্যক্তি 1 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের ওরে ধৈর্য একটা থাপ্পড় মারে দেবা। আর একটা লাশ পাইলো, লাশ দেখলো রাস্তায়, সে সংবাদ দিল না, তার 1 মাস শাস্তি বড় না? এখানে স্পষ্ট করে বলা আছে তার যে অপরাধটা যদি এরকম হয়, কোন রকম মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, তাহলে শাস্তি তার কি হবে স্পষ্ট করে উল্লেখ করা আছে এখানে। অপরাধটি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তার মানে খুন তো মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, তার শাস্তির কথা বলা হয়েছে এখানে 7 বছর। 7 বছর বেশি না 1 মাস বেশি? 7 বছর। এগুলো ওরা আইন জানে না ভাই, বলার দরকার নেই। আর কারো কিছু আছে? 182টা স্যার একটু বললে ভালো হতো। স্যার, হ্যাঁ, হ্যাঁ সাথী বলো। স্যার 182 মানে 167 সাথে কি 202 আসবে? না, 167-র বক্তব্যটা বলি। এই যে আমাদের অঞ্চলে, গ্রাম অঞ্চলে যেরকম দলিল রাইটার আছে না, দলিল লেখে। জি স্যার। তো মনে করো যে তুমি পড়াশোনা জানো না বা আমি পড়াশোনা জানি না, দলিল লেখার কাছে আমি গেছি যে ভাই আমার জমিটা ভাগ বাটোয়ারা করে ছোট ভাইরে দেবে না তো, আমারে দেবে না তো, অমুকরে দেবে না তো। সে কিন্তু সরকারি ভাবে দায়িত্ব প্রাপ্ত, দলিল সরকারি ভাবে দলিল লেখার দায়িত্ব। সে এমন ভাগ বাটোয়ারা করে দিয়েছে যেটা সে নিজেও জানে যে আমি কিন্তু ওই লোকটাকে ঠকানোর জন্য এটা কাজটা করছি। এটি হলো 167। কথাটা কি বুঝতে পারছো? স্যার সরি স্যার, আমার একটু ভুল হয়েছে। মানে 176-এর সাথে 202 এটা বলতে না, চাইছিলাম। 202 সম্পূর্ণ আলাদা, এগুলোর সাথে একটা নাই তো। 202 আবার আলাদা। এই যে 202 এর কথা তোমরা বলছো, 202 আবার আলাদা ধারা। এগুলো আগে 202 দেখো। আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। এই যে 202 তোমাকে দেখাচ্ছি, শোনো। 202 এর বক্তব্য, অপরাধ সম্পর্কে সংবাদ দিতে বাধ্য হওয়া ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃত না হয়, এটা হলো সরকারি কর্মচারীর জন্য। আর 176 হলো সাধারণ নাগরিকের জন্য। কথাটা কি বুঝতে পারছো? যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ জি সংঘটিত স্যার। হয়েছে সত্ত্বেও অথবা
কোন অপরাধ সংঘটিত হয়েছে বলিয়া তাহার বিশ্বাস করিবার কারণ থাকা সত্ত্বেও সেই অপরাধ সংঘটন খবর দিতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃত দিতে না দেন। আর 167টা এটা না, দুঃখিত, তোমার 176টা তা না। 176-এর বক্তব্যটা হলো এরকমই। 176-এ দেখো কি বলা আছে, সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর নিকট তিনি সরকারি কর্মচারী বলিয়াই কোনো নোটিশ বা সংবাদ দিতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও আইনের নির্দেশিত পদ্ধতিতে সময়ে অনুরূপ নোটিশ বা সংবাদ না দেন, সেক্ষেত্রে এগুলো যাবে না, এগুলো কোনো দরকারই নাই। একটা লাশ একটা লোক একটা বাড়িতে তার বাড়ির সামনে পেয়েছে, কে মারছে সে তো জানে না, সে পুলিশি ঝামেলা এড়াতে লাশটাকে লুকিয়ে রেখেছে, তার অপরাধটা শুধুমাত্র লুকিয়ে রাখার অপরাধ। কারণ প্রশ্নে বলেছে লুকিয়ে রেখেছে, আর প্রশ্নে যদি এরকম থাকতো নামক ব্যক্তি সকালবেলা তার বাড়ির সামনে একটা মৃতদেহ দেখতে পায়, পুলিশি ঝামেলা এড়াতে বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, তার জন্য 176। কথাটা বুঝতে পারছো? এখানে লুকাই ফেললে তখন তার হবে না। একদল চোর একটা বাড়িতে চুরি করতে গেছে, 5 জন চোর একটা বাড়িতে চুরি করতে গেছে। 5 জন চোর একটা বাড়িতে চুরি করতে গিয়ে মালামাল নিচ্ছে, মালামাল নেওয়ার শেষ, হঠাৎ করে বেরোবে, গৃহকর্তা চিৎকার দিয়ে বলল পালাবি কোথায়, তোরে ধরেছি। চোরেরা কি করলো, গৃহকর্তাকে মেরে চলে আসলো। তা প্রথমে তো ছিল চুরি, পরে কি হলো, ডাকাতি না? তাহলে চুরির ধারাও দেবো ডাকাতির ধারাও দেবো নাকি, কোনটা কি? ডাকাতি। না, ডাকাতি ছাড়া। একটা লোক আর একটা লোকের ঘুষাইতে ঘুষাইতে নাক মুখ থাতড়া করে মাইরে ফেললো, তাহলে কি প্রথমে 323 তারপরে 302 হবে না ডাইরেক্ট 302 হবে? ডাইরেক্ট 302। এইটাই হলো সঠিক উত্তর। তো যাই হোক, যারা ক্লাসে আসছো সবাইকে সাধুবাদ জানাই, যেহেতু ক্লাস করাই, ডাল তেল খাওয়া লাগে এই উদ্দেশ্যেই ক্লাস করাই, আর নিজে যতটুকু জানি চেষ্টা করি যাতে কেউ শিখে। তো আমার কথা হলো আইনটাকে আয়ত্তে আনতে গেলে মূল বইটাকে অনুসরণ করতে হবে। সবাই ভালো থাকো, কালকে কথা হবে এই সময়। ধন্যবাদ সবাইকে।